আসসালামু আলাইকুম। আমরা আজকে মূলত আলোচনা করতে যাচ্ছি আমাদের ইংলিশ ভার্সন স্কুলের জন্য মূলত ক্লাস 7 এ চ্যাপ্টার 2.1 প্রপোর্শন প্রফিট এবং লস যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারটির এক্সারসাইজ এন্ড ম্যাথ গুলো। ওকে, তো প্রথম ম্যাথটাই ছিল এমন, চারটা কোয়ান্টিটি দেওয়া আছে, চারটা কোয়ান্টিটি থেকে আমাকে একটা প্রপোর্শন ক্রিয়েট করতে বলেছে। আমরা আমাদের লাস্ট বেসিক ভিডিওতে দেখেছিলাম যে প্রপোর্শন বলতে মূলত কাকে বোঝানো হয়। প্রপোর্শন বলতে মূলত বোঝানো হয় যেটার ভিতরে চারটা কোয়ান্টিটি থাকবে। যখন কোনো প্রপোর্শনের মানে যখন কোনো রেশিওর ভিতরে চারটা কোয়ান্টিটি থাকে এবং ফার্স্ট কোয়ান্টিটি এবং সেকেন্ড কোয়ান্টিটির রেশিও এবং থার্ড কোয়ান্টিটি এন্ড ফোর্থ কোয়ান্টিটির রেশিও যদি ইকুয়াল হয়, আমি আবার বলছি ফার্স্ট এন্ড সেকেন্ড কোয়ান্টিটির রেশিও এবং থার্ড এন্ড ফোর্থ কোয়ান্টিটির রেশিওর মানটা যদি ইকুয়াল হয়, তখন ওই চারটা কোয়ান্টিটি দ্বারা কিন্তু একটা প্রপোর্শন ক্রিয়েট করা হয় বা প্রপোর্শন ফর্ম করা হয়। সো আমরা বেসিক্যালি জানি যে একটা প্রপোর্শন ক্রিয়েট করতে গেলে মূলত চারটা কোয়ান্টিটিস লাগে। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদেরকে চারটা কোয়ান্টিটি দেওয়া আছে, 3 কেজি, টাকা 5, 6 কেজি এন্ড টাকা 10। সো চারটা কোয়ান্টিটি থেকে আমাদেরকে প্রপোর্শন ক্রিয়েট করতে গেলে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই চারটা কোয়ান্টিটির ভিতর থেকে আমাদেরকে কিছু রেশিও তৈরি করতে হবে। এখন আমরা রেশিওটাকে কিভাবে তৈরি করতে পারি? রেশিওটাকে তৈরি করার জন্য আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, আমরা মনে রাখবো যে রেশিও আমরা যার করছি, মানে যেই কোয়ান্টিটি গুলো রেশিও করছি সেই কোয়ান্টিটির ইউনিটগুলি কিন্তু সেম ইউনিটের হতে হয়। অ্যাজ লাইক এরকম 3 কেজির সাথে কিন্তু আমরা 6 কেজি কে রেশিও করতে পারবো। আমরা কিন্তু চাইলেই 3 কেজির সাথে টাকা 5 কে রেশিও করতে পারবো না। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে রেশিও আমি যার করছি তাদের ইউনিটগুলোকে সেম থাকতে হবে। তো তোমাকে যে কাজটি করতে হবে, 3 কেজির সাথে 6 কেজির রেশিও করতে হবে এন্ড দেন টাকা 5 এর সাথে কিন্তু তুমি চাইলেই টাকা 10 কে রেশিও করতে পারো, কারণ এইটার আর এইটার ইউনিট সেম, আবার এইটার আর এইটার ইউনিট সেম। সো ইউনিট যদি সেম না হয় তাহলে কিন্তু কখনো রেশিও ফর্ম করা যায় না। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, তো আমরা যদি এখন প্রপোর্শনটাকে ক্রিয়েট করতে চাই, প্রপোর্শনটাকে ক্রিয়েট করার আগে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এমন, আমরা যখন রেশিও বা প্রপোর্শন ক্রিয়েট করতে যাব তখন আমরা কেজির সাথে কেজিটাকে নিব, টাকার সাথে টাকা নিব, তাহলে কিন্তু দ্যাটস অল। সো আমাদের রিকোয়ার্ড প্রপোর্শনটা এমন হচ্ছে, রিকোয়ার্ড প্রপোর্শনটা হচ্ছে এমন, 3:6 is equal to 5:10। কি লিখলাম আমি? 3:6 is equal to 5:10। এই যে 3 এবং 6 ছিল কিন্তু কেজির যে ইউনিটটা ছিল সেটা, আর 5 আর 10 ছিল কিন্তু আমাদের টাকার যে ইউনিটটা ছিল সেটা। তো এই যে আমি লিখলাম 3:6 is equal to 5:10, এই ফর্মেশনটা দ্বারাই কিন্তু আমাদের প্রপোর্শনটা ক্রিয়েট করা হয়ে গিয়েছে, বিকজ অফ এখানে কিন্তু আমার অলরেডি চারটা কোয়ান্টিটি আছে, আমরা দেখতে পাচ্ছি 3, 6, 5 and 10 চারটা কোয়ান্টিটি আছে। দিস ইজ ফার্স্ট কোয়ান্টিটি, সেকেন্ড কোয়ান্টিটি, থার্ড কোয়ান্টিটি এন্ড দিস ইজ ফোর্থ কোয়ান্টিটি। সো এটা কি আসলেই কোনো প্রপোর্শন ক্রিয়েট করেছে? এটা একটা বোঝার টেকনিক আছে। টেকনিকটা কি? এই 3:6, এই 3:6 এটা আমরা রাফ করছি জাস্ট বোঝার জন্য। 3:6 আমরা কিন্তু জানি যে রেশিওর ভিতরে যদি কমন নাম্বার দ্বারা ডিভাইড করা যায় তাহলে কমন নাম্বার দ্বারা ডিভাইড করে রেশিওর মানকে ছোট করে নিতে হয়। সো আমি যদি 3 কে 3 দ্বারা ভাগ করি হচ্ছে 1, 6 কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে কি 2। দ্যাট মিন্স এখানে পেয়ে যাচ্ছি আমরা 1:2। ওকে, এটা কিন্তু আমাদের ম্যাথের পার্ট না, এটা জাস্ট রাফ আমরা আমাদের খাতার ভিতরে এই ম্যাথটি পাশে করে রাখবো। ওকে, আরেকটা ছিল কিন্তু আমাদের 5:10। সো 5:10 কেও কিন্তু বোথ নাম্বার আর ডাইভিজিবল বাই 5। সো 5 কে 5 দ্বারা যদি ভাগ করি এবং 10 কে যদি 5 দ্বারা ভাগ করি আমরা কিন্তু পেয়ে যাচ্ছি 1:2। এই যে দেখেন এখানে আসছে আপনার রেশিওর অ্যানসারটা 1:2 এবং এখানেও কিন্তু এসেছে রেশিওর অ্যানসারটা 1:2। সো যদি এরকম বোথ সাইডে আমার রেশিওর মানটা 1:2 আসে, মানে একই রকমের যদি আসে, বোথ সাইডে যদি আমাদের রেশিওর মানটা একই রকমের আসে তাহলে কিন্তু আমরা কি বলতে পারি যে আমাদের রেশিওর মানে প্রপোর্শনটা কিন্তু ক্রিয়েট করা ডান। কারণ 3:6 কে ক্যালকুলেট করলে হচ্ছে 1:2 এবং 5:10 কে ক্যালকুলেট করলে হচ্ছে 1:2। যেহেতু দুটোই তুমি 1:2 পাচ্ছ তার মানে তোমার প্রপোর্শন ক্রিয়েট করা হয়ে গিয়েছে। দ্যাটস অল।
আরেকটি কথা সেটা হচ্ছে আমাদের বইয়ের অ্যান্সারের সাথে যদি আমরা মিলাতে চাই আমরা দেখব এই জায়গায় এই ইকুয়াল টুর পরিবর্তে আদার্স একটি সাইন ব্যবহার করা হয়েছে। ইকুয়াল টুর পরিবর্তে আদার যে সাইনটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে এমন 3:6 5:10। এই যে ডাবল ইস টু দেখতে পাচ্ছি এই ডাবল ইস টু দ্বারা কিন্তু আসলে ইকুয়াল সাইনটাকে বোঝানো হয়। এই ডাবল ইস টু সাইনটা দ্বারা আসলে কাকে বোঝানো হয়? ইকুয়াল সাইনটাকে বোঝানো হয়। তো কেউ যদি আমরা ইকুয়াল সাইন দিয়ে লিখি দ্যাটস রাইট, এন্ড কেউ যদি আমরা ডাবল ইস টু দিয়ে লিখি দ্যাটস অলসো রাইট। ভয় পাওয়ার কোনো কারণ নাই যে আমাদের ম্যাথটাকে আদৌ হয়েছে কিনা। হোপফুলি হয়ে গিয়েছে। সো একের আসলে যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথ আসলে একই রকমের ম্যাথ। হোপফুলি আমি আশা করছি আপনারা সকলে সবগুলো ম্যাথ নিজে নিজেই করতে পারবেন। এখানে ক্যালকুলেশনের কিছু নেই, জাস্ট চারটা কোয়ান্টিটি দেওয়া আছে। চারটা কোয়ান্টিটিকে আমরা মাত্র একের এ নাম্বার ম্যাথটা যেভাবে দেখলাম চারটা কোয়ান্টিটিকে সাজিয়ে লেখার মাধ্যমে আমরা একটা রেশিও ফর্ম করেছি। প্রত্যেকটা ম্যাথ সিমিলারলি করতে হবে। বাট এখানে একটা ডিফারেন্ট ক্যাটাগরির একটা ম্যাথ ছিল, সেটা হচ্ছে আপনাদের সি নাম্বার যে ম্যাথটা। মূলত সি নাম্বার ম্যাথটার ভিতরে আসলে কি বলা হয়েছে দেখেন। সি নাম্বার ম্যাথটা যদি আমরা একটু খেয়াল করি আমরা দেখতে পাবো সি নাম্বার ম্যাথের প্রশ্নটা ছিল 7 সেন্টিমিটার 15 সেকেন্ড 28 সেন্টিমিটার এন্ড 1 মিনিট। আমরা কিন্তু দেখতে পাচ্ছি ম্যাথটার ভিতরে এক জায়গায় সেন্টিমিটার, এখানে একটা সেন্টিমিটারের কোয়ান্টিটি আছে, এখানে একটা সেন্টিমিটারের কোয়ান্টিটি আছে, বাট এখানে আছে সেকেন্ড এবং এখানে আছে মিনিট। সো এই যে সেন্টিমিটার এবং এই যে সেন্টিমিটারটা এই দুটো কিন্তু সেম কোয়ালিটির কোয়ান্টিটি, এবং এই যে সেকেন্ড এন্ড মিনিট এই দুটো কিন্তু সেম কোয়ান্টিটির ইউনিট। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি এই সেকেন্ড এন্ড মিনিট দ্বারা কিন্তু মূলত বোঝানো হয় টাইমকে, এন্ড সেন্টিমিটার এবং সেন্টিমিটার দ্বারা মূলত বোঝানো হয় লেন্থকে। যে কোনো কিছু লেন্থ পরিমাপ করতে গেলে আমরা সেন্টিমিটার দ্বারা প্রকাশ করি এবং টাইম প্রকাশ করতে গেলে আমরা সেকেন্ড বা মিনিট দ্বারা প্রকাশ করি। এখন প্রশ্নটি হচ্ছে যখন আমরা এখান থেকে কোনো এই প্রপোর্শনটা মানে এখানে যে চারটা কোয়ান্টিটি দেওয়া আছে চারটা কোয়ান্টিটি থেকে যখন আমরা প্রপোর্শন ফর্ম করতে যাব তখন আমাকে কিন্তু এই যে সেকেন্ড এন্ড মিনিট দুটো জায়গায়, যে এক জায়গায় সেকেন্ড আছে আর এক জায়গায় মিনিট আছে, এই কোয়ান্টিটি দুটোকে সেম রকমের কোয়ান্টিটি তৈরি করে নিতে হবে। অর্থাৎ ওই যে মিনিট ওটাকে আমার হয় সেকেন্ডে কনভার্ট করতে হবে, অথবা এই যে দেখতে পাচ্ছি সেকেন্ড এটাকে আমার মিনিটে কনভার্ট করতে হবে। যে কোনো একটা করলেই হলো। কেউ যদি দুটোকেই মিনিটে রাখে কিংবা কেউ যদি দুটোকেই সেকেন্ডে রাখে, দুটোই কিন্তু রাইট, কোনোটাই কিন্তু রং না। আমাকে জাস্ট দেখতে হবে ইউনিটগুলো সেম আছে কিনা। আমি দেখতে পাচ্ছি সেন্টিমিটার এন্ড সেন্টিমিটার সেম আছে, বাট সেকেন্ড এন্ড মিনিট এই দুটোর মধ্যে একটু তফাৎ আছে। সো আমি যদি ওই 1 মিনিটকে ফরমেশন করতে যাই, উই অল আর নো দ্যাট যে 1 মিনিট ইজ ইকুয়াল টু 60 সেকেন্ড। আচ্ছা, সো 1 মিনিটে যদি 60 সেকেন্ড হয় তাহলে আমার প্রপোর্শনটা কি দাঁড়াচ্ছে? আমাদের প্রপোর্শনটা দাঁড়াচ্ছে এমন, আমি কিন্তু আগেও বলেছিলাম যে যখন প্রপোর্শন ফর্ম করতে যাব তখন কিন্তু আমাদেরকে যেটা মনে রাখতে হবে বেসিক্যালি সেটা হচ্ছে সেন্টিমিটারের সাথে সেন্টিমিটার যাবে এন্ড সেকেন্ডের সাথে সেকেন্ডের সাথে সেকেন্ড যাবে। আমরা কিন্তু মিনিটকে সেকেন্ডে কনভার্ট করে নিয়েছি। তো আমরা যখন প্রপোর্শন লিখবো প্রপোর্শনটাকে আমরা এইভাবে লিখবো 7:28 15:60। হোপফুলি আমাদের ম্যাথটা কিন্তু ডান। 7:28 কেন? 7টা ছিল সেন্টিমিটার, 28 ছিল সেন্টিমিটার। সো এই দুটোকে আমি এক জায়গায় লিখলাম। মাঝখানে কি দিতে হয়? ডাবল ইস টু দিতে হয়, যেটা অ্যাকচুয়ালি ইকুয়াল সাইনের আরেকটা রূপ। আর তারপরে কি দিয়েছি আমরা? 15:60। 15 কোনটা ছিল? এই যে 50 সেকেন্ড, 15 সেকেন্ড, এন্ড ওই যে দেখো 1 মিনিট ছিল, 1 মিনিট ইজ ইকুয়াল টু 60 সেকেন্ড। সো এইটার সাথে এটাকে নিয়ে আসতে হবে, অর্থাৎ 15 এর সাথে 60 কে নিয়ে আসতে হবে। I think this is our required proportion এর মানটা। সো বাকি যে দুটো ম্যাথ আছে ডি নাম্বার এবং বি নাম্বার আর একটা হচ্ছে ই নাম্বার, ওগুলো কিন্তু সিমিলার নিয়মের ম্যাথ। সো আমি আশা করব আপনারা সকলে অবশ্যই একই রকমের ম্যাথ নিজে নিজে কমপ্লিট করে ফেলতে পারবেন। এবার চলে এসে আমরা 2 নাম্বার ম্যাথটা নিয়ে। 2 নাম্বার ম্যাথটাতে বলা হয়েছে একটা কন্টিনিউড প্রপোর্শনের দুইটা মার্জিনাল কোয়ান্টিটি দেওয়া আছে। কন্টিনিউড প্রপোর্শন কোনটাকে বলে এটা কিন্তু আমরা পিছনে বেসিক্যাল ভিডিওতে দেখেছিলাম যে কন্টিনিউড প্রপোর্শন আসলে মূলত কোনটাকে বলে থাকি। কন্টিনিউড প্রপোর্শন বলা হয়, আমি তারপরে একটু স্মরণ করিয়ে দিচ্ছি, যেটার ভিতরে তিনটা কোয়ান্টিটি থাকবে। কন্টিনিউড প্রপোর্শন কোনটাকে বলা হয়? যার ভিতরে তিনটা কোয়ান্টিটি থাকবে সেটাকে মূলত আমরা কন্টিনিউড প্রপোর্শন বলি। আচ্ছা, এখন কথা হচ্ছে কন্টিনিউড প্রপোর্শনটা কিন্তু আমরা এইভাবে ফর্ম করি। আমরা একটা ফর্মুলা শিখেছিলাম যে ফার্স্ট কোয়ান্টিটি ইজ টু সেকেন্ড কোয়ান্টিটি ইজ ইকুয়াল টু second quantity is to third quantity। এটা একটা ফর্মুলা দেখেছিলাম আমরা কন্টিনিউড প্রপোর্শনের, যে ফর্মুলাটা আসলে মূলত আমাদের এই ম্যাথটা করতে গেলে লাগবে। ফার্স্ট কোয়ান্টিটি ইজ টু সেকেন্ড কোয়ান্টিটি
ইজ ইকুয়াল টু সেকেন্ড কোয়ান্টিটি ইজ টু থার্ড কোয়ান্টিটি। অর্থাৎ এই যে তিনটা কোয়ান্টিটি আছে আমার, প্রথম এবং সেকেন্ড কোয়ান্টিটির যদি রেশিও করা হয় এবং সেকেন্ড এবং থার্ড কোয়ান্টিটির যদি রেশিও করা হয়, বোথ রেশিওস আর ইকুয়াল, দুটো রেশিওর মানে কিন্তু ইকুয়াল হবে। তাহলে এই ধরনের রেশিওকে কিন্তু আমরা বলতে পারি, বা এই ধরনের প্রপোর্শনটাকে কিন্তু আমরা বলতে পারি মূলত কন্টিনিউড প্রপোর্শন, যেটা আমরা পিছনে দেখেছিলাম। আচ্ছা, তো এই কন্টিনিউড প্রপোর্শনের আমাদের মার্জিনাল কোয়ান্টিটি দুটো দেওয়া আছে। মার্জিনাল কোয়ান্টিটি বলতে বোঝানো হয় প্রান্তীয় রাশি। মার্জিনাল কোয়ান্টিটি বলতে বোঝানো হয় প্রান্তীয় রাশি। দ্যাট মিন্স এই যে তিনটা কোয়ান্টিটি থাকে, এর প্রান্তীয় কোনটা কোনটা, এই ফার্স্ট এবং থার্ড এই দুটো কিন্তু আমাদের প্রান্তীয়। প্রান্তীয় মানে একদম প্রথম প্রান্ত এবং শেষ প্রান্ত, প্রথম প্রান্ত এবং শেষ প্রান্ত, স্টার্টিং পয়েন্ট এন্ড এন্ডিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্টে আছে ফার্স্ট কোয়ান্টিটি এবং এন্ডিং পয়েন্টে আছে কিন্তু থার্ড কোয়ান্টিটি। তো এই দুটো কোয়ান্টিটির মান আমাকে এখানে প্রশ্নে দেওয়া আছে। ফার্স্ট কোয়ান্টিটির মান হচ্ছে 25 এবং থার্ড কোয়ান্টিটির মান হচ্ছে 81। তো আমি যদি প্রপোর্শনটাকে ক্রিয়েট করতে চাই, ডেফিনেটলি প্রথমে আমাকে যে কাজটা করতে হবে, এই যে সেকেন্ড কোয়ান্টিটির মানটা কিন্তু আমরা জানি না, সেকেন্ড কোয়ান্টিটির মানটা কিন্তু এই মেথড আমরা জানি না। তো ফার্স্ট অফ অল আমাদেরকে সেকেন্ড কোয়ান্টিটির মানটা বের করতে হবে, এন্ড দেন তারপরে কিন্তু আমাদেরকে প্রপোর্শনের ফর্মটাকে বসিয়ে প্রপোর্শনটাকে রিকোয়ার্ড যে প্রপোর্শনটা সেটা বের করে নিতে হবে। ওকে, সো আমরা ম্যাথটা স্টার্ট করছি। ম্যাথটা যদি আমরা স্টার্ট করি, প্রথমে আমাদেরকে যেটা লিখে নিতে হবে সেটা হচ্ছে গিভেন দ্যাট, এখানে যেটা দেওয়া আছে, কি কি দেওয়া আছে আমাদের কাছে, ফার্স্ট কোয়ান্টিটি is equal to 25 and third quantity is equal to 81. সো দুটো কোয়ান্টিটির মান আমার কাছে দেওয়া আছে। এই দুটো কোয়ান্টিটি থেকে প্রথম কাজ হচ্ছে আমার সেকেন্ড কোয়ান্টিটিটাকে বের করা। সো সেকেন্ড কোয়ান্টিটিকে বের করার জন্য আমি একটু আগে কিন্তু একটা ফর্মুলা ক্রিয়েট করে দেখিয়েছিলাম আপনাদেরকে। ওই ফর্মুলা এগেইনস্টে আরো একটি ফর্মুলা কিন্তু আছে, যেটি আমরা বেসিক্যালি ভিডিওতে দেখেছিলাম। যদি আমরা কেউ ফর্মুলাগুলো না জানি, আমি আশা করছি প্রত্যেকেই আপনারা একটু বেসিকের ভিডিওটা একবার দেখে নেবেন। ওকে, তো এখানে কি আমরা ফর্মুলা লিখবো, ফর্মুলাটি হচ্ছে এরকম, উই নো, আমরা কি জানি, আমরা জানি এরকম, সেকেন্ড কোয়ান্টিটি whole square is equal to first quantity multiply third quantity. That means আমরা যদি ফার্স্ট কোয়ান্টিটি এবং থার্ড কোয়ান্টিটিকে মাল্টিপ্লাই করি, আমরা যদি ফার্স্ট কোয়ান্টিটি এবং থার্ড কোয়ান্টিটিকে মাল্টিপ্লাই করি, তাহলে কিন্তু যেটা পাবো সেটা হচ্ছে সেকেন্ড কোয়ান্টিটির স্কয়ারের মানটা পাবো। এখন এই ফর্মুলার ভিতরে যদি আমরা উপরের যে ভ্যালুগুলি ছিল আমাদের কাছে, সেই ভ্যালুগুলো যদি আমরা এই ফর্মুলার ভিতরে বসিয়ে দেই, তাহলে কিন্তু আমরা আমাদের সেকেন্ড কোয়ান্টিটির মানটা হোপফুলি খুব ইজিলি বের করে ফেলতে পারবো। আমি মানটা বসিয়ে দিচ্ছি। সেকেন্ড কোয়ান্টিটির মানটা কিন্তু আমরা জানি না। সো আশা করছি এই পাশে, আশা করি এই পাশে আসলে কোনো কাজ নেই, আমার কাজটা মূলত বেসিক্যালি ওই সাইডে। তো ফার্স্ট কোয়ান্টিটির মানটা কত আছে, 25 আছে, এন্ড থার্ড কোয়ান্টিটির মানটা কত আছে, 81 আছে। এখন 25 কে যদি 81 দ্বারা মাল্টিপ্লাই করা হয়, 25 কে যদি আমরা 81 দ্বারা মাল্টিপ্লাই করি, তাহলে আসলে কত পাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি 2025। 25 এবং 81 এই দুটোকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 2025। 2025 এটা আসলে বেসিক্যালি এখানে লিখবো না, এটা কিন্তু আমরা এটা নিচে ইকুয়াল দিয়ে লিখবো। ওকে, সো এবার আমি উপরের টুকু মুছে ফেলছি, কারণ নিচে আমার আসলে জায়গা নেই। সো দ্যাটস ওয়াই। ওকে, সো আমরা আসলে মাত্র যেটা পেলাম সেটা কি পেলাম, আমরা কিন্তু পেলাম যে সেকেন্ড কোয়ান্টিটিকে স্কয়ার করলে, সেকেন্ড কোয়ান্টিটিকে স্কয়ার করলে যে মানটা হয়, সেকেন্ড কোয়ান্টিটিকে স্কয়ার করলে মানটা কি হচ্ছে, 2025 পাচ্ছি। সো সেকেন্ড কোয়ান্টিটি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু যদি 2025 হয়, সুতরাং সেকেন্ড কোয়ান্টিটির মানটা কি হবে। আমরা আশা করছি সকলে এই জিনিসটা জানি যে স্কয়ার সাইন যদি এক পাশ থেকে আরেক পাশে যায়, স্কয়ার সাইন যদি এক পাশ থেকে আরেক পাশে যায়, তাহলে স্কয়ার রুট সাইন হয়ে যায়, স্কয়ার রুট সাইন হয়ে যায়। দ্যাট মিন্স এমন একটি সাইন, এটি কিন্তু আমরা পিছনে বেসিকের জিনিসগুলিতে হয়তো শিখেছিলাম যে এই পাশে স্কয়ার আছে, এই পাশ থেকে যদি এই পাশে নিয়ে আসি আমরা, সেটা হয়ে যাবে স্কয়ার রুটে কনভার্ট হয়ে যাবে। সো এখানে পাচ্ছি আমরা 2025। সো এই 2025 কে যদি আমি রুট করি ক্যালকুলেটরের সাহায্যে, অথবা আমরা যে নিয়মটা শিখেছি আমাদের অ্যারিথমেটিকের চ্যাপ্টার 1 এর ভিতরে, সেই নিয়মের সাহায্য কেউ চাইলে করতে পারো, কিংবা কেউ চাইলে কিন্তু ক্যালকুলেটরের সাহায্য নিতে পারো, কারণ ক্লাস বেসিক্যালি ক্লাস 6 থেকেই মানে ক্যালকুলেটরের পারমিশন দেওয়া হয় ব্যবহার করার জন্য। ওকে, সো আমরা যদি এখানে ইকুয়াল দিয়ে থাকি, 2025 কে রুট করলে আমরা পেয়ে যাচ্ছি কিন্তু 45।
ঠিক আছে। ওকে, সো আমরা কিন্তু এবার আমাদের কাছে অলরেডি তিনটা কোয়ান্টিটি কিন্তু চলে আসছে। ফার্স্ট কোয়ান্টিটির মান তো প্রশ্নে দেওয়া ছিল, সেকেন্ড কোয়ান্টিটির মানটা আমাদের কাছে ছিল না, আমরা যেটা বের করেছি, এবং থার্ড কোয়ান্টিটির মানটাও কিন্তু অলরেডি আমাদেরকে প্রশ্নে বলা ছিল। সো এখন আমরা কিন্তু প্রপোর্শনটাকে ক্রিয়েট করতে পারি। সো আমাদের রিকোয়ার্ড প্রপোর্শনটা কি হবে? রিকোয়ার্ড প্রপোর্শনের জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আগে এটার ফর্মুলাটা লিখে নিতে হবে। তো এটার ফর্মুলাটা কি আমি কিন্তু পিছনে মানে একদম স্টার্টিং এ দেখিয়েছিলাম। ফার্স্ট কোয়ান্টিটি আমি সংক্ষেপে লিখছি কিউ দ্বারা, first quantity is to second quantity is equal to second quantity is to third quantity। এখন জাস্ট কিছু না, এখন জাস্ট আমরা ভ্যালুটা বসিয়ে দিব। ফার্স্ট কোয়ান্টিটি আমাদের কাছে প্রশ্নেই কিন্তু বলা ছিল যে ফার্স্ট কোয়ান্টিটির মানটা কত। ফার্স্ট কোয়ান্টিটির মানটা আমাদেরকে প্রশ্নে বলা ছিল 25, তো আমরা এখানে লিখে দিচ্ছি 25 is to সেকেন্ড কোয়ান্টিটির মানটা আমাদেরকে প্রশ্নে বলা ছিল না, এটা আমরা বের করে নিয়েছি। এখানে কত পেয়েছি? 45 পেয়েছি। এখানে আমরা বসিয়ে দেব 45 is equal to, এখানেও কিন্তু সেকেন্ড কোয়ান্টিটির পরিবর্তে আমরা 45 বসিয়ে দিব, is to থার্ড কোয়ান্টিটির পরিবর্তে থার্ড কোয়ান্টিটির যে মানটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল সেটা ছিল কিন্তু 81। ঠিক আছে, আমি আবারও বলছি এই ইকুয়ালের পরিবর্তে কিন্তু কেউ যদি চায় ডেফিনেটলি ডাবল ইস টু সাইনটাকেও কিন্তু ব্যবহার করতে পারে, কারণ ইকুয়াল টু দিয়ে প্রকাশ করা যে কথা, ডাবল ইস টু দিয়ে প্রকাশ করা একই কথা। সো কোথাও যদি আমরা দেখি ইকুয়ালের পরিবর্তে ডাবল ইস টু দিয়ে করা, তো ওটা আসলে ঘাবড়ানোর কিছু নাই যে আমাদের ম্যাথটা ঠিক আছে কিনা। ওকে, থ্যাংক ইউ। সো এটার বাকি যে ম্যাথ গুলো আছে হোপফুলি আমরা নিজেরাই করতে পারবো। সো এবার যদি আমরা একটু জি নাম্বার ম্যাথটা দেখি, যদিও নিয়মটা আসলে একই নিয়মের, বাট তারপরে আমি এটা করে দিচ্ছি কারণ আমি দেখতে পাচ্ছি এখানে ফ্র্যাকশন রয়েছে। সো ফ্র্যাকশনের কারণে হয়তো অনেকে ঘাবড়ে যেতে পারো। তো ফ্র্যাকশন থাকলে আসলে একই নিয়ম, এখানে ডিফারেন্ট কোনো নিয়ম নেই, আমরা মাত্র যে নিয়মটা প্র্যাকটিস করেছি ওই একই নিয়মে কিন্তু আমরা এই ম্যাথটাকে সলভ করতে পারি। সো দেখতে পাচ্ছি আমরা এখানে ফার্স্ট কোয়ান্টিটির মানটা আমাদেরকে প্রশ্নে বলাই আছে। ফার্স্ট কোয়ান্টিটির মানটা হচ্ছে 5/7। আচ্ছা, এবং থার্ড কোয়ান্টিটির মানটাও কিন্তু আমাদেরকে দেওয়া আছে। থার্ড কোয়ান্টিটির মানটা হচ্ছে 1 সমস্ত 2/5 মানে 2/5, যেটা আসলে একটা মিক্সড ফ্র্যাকশন। মিক্সড ফ্র্যাকশনের কাজ মানে মিক্সড ফ্র্যাকশনটাকে কি করতে হয়? প্রথমে যেটা করতে হবে তোমাকে এটাকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করে নিতে হবে। সো আমি যদি ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করে নিই, আমরা জানি এই 5 কে 1 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে এন্ড দেন তার সাথে 2 টাকে অ্যাডিশন করতে হবে। 5 একে 5 আর 2 যোগ করলে হচ্ছে 7। দ্যাট মিন্স এটাকে যদি আমি ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করি, এটা কিন্তু হয়ে যাচ্ছে আমার 7/5। তো এখন কিন্তু আসলে নতুন কোনো রুলস নেই, এখন আমরা আগের নিয়মেই করব। সেকেন্ড কোয়ান্টিটি বের করতে হবে। সেকেন্ড কোয়ান্টিটির ফর্মুলাটি হচ্ছে এমন, সেকেন্ড কোয়ান্টিটি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু ফার্স্ট কোয়ান্টিটি মাল্টিপ্লাই থার্ড কোয়ান্টিটি। সো এখন ভ্যালুগুলি বসিয়ে দিই। ফার্স্ট কোয়ান্টিটির মানটা হচ্ছে 5/7 মাল্টিপ্লাই থার্ড কোয়ান্টিটির মানটা হচ্ছে 7/5। ওকে, সো আমরা যদি ক্যালকুলেশন করি বা কাটাকাটি করি, আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এখানে 1, 5/5 কাটা 7/7 কাটা, সো আমাদের রেজাল্টটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি 1। সো তাহলে এখন আমার সেকেন্ড কোয়ান্টিটির মানটা কি হবে? সেকেন্ড কোয়ান্টিটির মানটা হবে স্কয়ার সাইনটাকে এই পাশে নিয়ে আসলে কি হয়ে যায়? স্কয়ার রুট সাইন হয়ে যায়, আমরা জানি এটাকে বলা হয় স্কয়ার রুট সাইন। ওকে, সো আমরা বসিয়ে দিলাম। 1 কে রুট করলে কি হচ্ছে? 1 কে রুট করলে কিন্তু 1ই হয়। সো আই থিংক এবার আমরা আমাদের যে জিনিসটা আসলে প্রশ্নে বের করতে বলেছিল, কি বের করতে বলেছিল? প্রপোর্শনটা, সেই প্রপোর্শনটা কিন্তু আমরা এখন ফর্ম করে ফেলতে পারবো। প্রপোর্শনটাকে এখন আমরা কিভাবে ফর্ম করব? এটা ফার্স্ট কোয়ান্টিটি, এটা হচ্ছে আমার থার্ড কোয়ান্টিটি এন্ড এটা হচ্ছে আমার সেকেন্ড কোয়ান্টিটি। এই তিনটে কোয়ান্টিটি দ্বারা কিন্তু আমরা এখন চাইলে একটা প্রপোর্শন ফর্ম করতে পারছি। কিভাবে ফর্ম করতে পারছি আমি দেখিয়ে দিচ্ছি। এখন যদি আমরা প্রপোর্শনটাকে ফর্ম করতে চাই, তাহলে ওই যে রুলসটা আমরা জানি, সো রিকোয়ার্ড প্রপোর্শন first quantity is to second quantity is equal to second quantity is to third quantity। ফার্স্ট কোয়ান্টিটির মান কিন্তু অলরেডি আমাদেরকে প্রশ্নে বলা ছিল, ফার্স্ট কোয়ান্টিটির মানটা কিন্তু ছিল 5/7। তো আমরা এখানে 5/7 বসিয়ে দিচ্ছি is to সেকেন্ড কোয়ান্টিটির মানটা কিন্তু আমরা বের করেছি 1, এখানেও সেকেন্ড কোয়ান্টিটির মানটা বের করেছি 1 is to থার্ড কোয়ান্টিটি। থার্ড কোয়ান্টিটি ছিল আমাদের 1 সমস্ত 2/5 অর্থাৎ 1 সমস্ত 2/5 which is a mixed fraction actually. So this is our required proportion. এবার চলে আসি আমরা 3 নাম্বার ম্যাথটা নিয়ে। 3 নাম্বার ম্যাথটার মধ্যে দেখতে পাচ্ছি একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া আছে এবং একটা প্রপোর্শন ক্রিয়েট করা আছে এখানে, যার মধ্যে এটা হচ্ছে ফার্স্ট কোয়ান্টিটি, এটা সেকেন্ড কোয়ান্টিটি, এটা থার্ড কোয়ান্টিটি এবং এটা ফোর্থ কোয়ান্টিটি। আমাদের কাছে তিনটা কোয়ান্টিটির মান দেওয়া আছে এবং যে কোয়ান্টিটিটা আমাদের কাছে ব্ল্যাঙ্কস দিয়ে দিয়েছে সেটা হচ্ছে থার্ড কোয়ান্টিটি। সো
এখানে অ্যাকচুয়ালি আমাকে বের করতে বলেছে কিন্তু থার্ড কোয়ান্টিটি। তো এই ম্যাথটাকে কিন্তু আমরা বেসিক্যালি তিনটা নিয়মে করতে পারি। তিনটা নিয়মের মধ্যে একটা নিয়ম হচ্ছে আমরা যে কোয়ান্টিটির যে ফর্মুলাটা জানি, পিছনে আমাদের বেসিকের ভিডিওতে আমরা বলেছিলাম, সেই কোয়ান্টিটির সেই ফর্মুলা দ্বারাও কিন্তু কেউ চাইলে করতে পারি। আবার কিন্তু কেউ চাইলে আমরা কোয়ান্টিটির ওই ফর্মুলাটা ছাড়াও কিন্তু আমরা করতে পারি। কিভাবে করতে পারি? সেম ডেনোমিনেটরের একটা ফর্মুলা আছে, নিয়ম আমরা শিখেছিলাম ক্লাস 5 থেকে, কিন্তু সেই ম্যাথটা মূলত থাকে সেম ডেনোমিনেটর বানিয়ে কিভাবে ম্যাথ সলভ করতে হয়, কিংবা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন কিভাবে তৈরি করতে হয়, ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন তৈরি করার মাধ্যমে কিন্তু আমরা এটাকে করতে পারি। এবং আরেকটা করতে পারি আমরা সরাসরির মাধ্যমে। তো আমার কাছে মনে হচ্ছে যে প্রথম দুটো নিয়মের চেয়ে সরাসরি যেই ডিরেক্ট যে নিয়মটা আছে, সেই নিয়মটাই কিন্তু আসলে ইজিয়েস্ট নিয়ম আমার কাছে মনে হচ্ছে। কারণ বেসিক্যালি এই রকমের ম্যাথ গুলো কিন্তু আসলে সিকিউতে কখনো থাকবে না। এটা জাস্ট বেসিক কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য, এবং জাস্ট ফর ইওর এমসিকিউ এক্সামের জন্য কিন্তু আমার এই কনসেপ্টটা দরকার। তো আমি ডিটেইলসে না গিয়ে আমি এটাকে কিভাবে শর্টকাটে বা খুব ইজিলি করা যায় আমি সেভাবেই করে দিচ্ছি আপনাদেরকে। যেমন এখানে আছে 1/3 স্টু মানে কি? স্টুর একটা মিনিং আছে, কিন্তু আমরা কিন্তু জানি যে স্টু বলতে মূলত বোঝানো হয় ভাগ করা বা ডিভিশন করা। স্টু বলতে মূলত বোঝানো হয় কি? ডিভিশন। ওকে, তো যেহেতু স্টু বলতে ডিভিশন বোঝানো হয়, আমি যদি এই সাইনটাকে এখানে ডিভিশন সাইনে কনভার্ট করে দিই, হোপফুলি কোনো প্রবলেম থাকার কথা না। এবং এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ডাবল স্টু দেওয়া আছে। ডাবল স্টু মানে কি? আমি আগেই বলেছিলাম ডাবল স্টু মানে হচ্ছে ইকুয়াল সাইন। এখানে একটা পাকা ঘর দেওয়া আছে, এখানে একটা স্টু সাইন দেওয়া আছে, আর লাস্টে আছে কি? 7/10। সো আমরা কিন্তু জানি যে ভাগ থাকলে মূলত কি করতে হয়। ভাগ থাকলে কিন্তু ভাগের সাইনটাকে মাল্টিপ্লাই বানাতে হয়। ভাগের সাইনকে যখন আমরা মাল্টিপ্লাই বানাবো, কোনো মাল্টিপ্লিকেশনের ম্যাথ করতে গেলে ভাগের সাইনকে যখন মাল্টিপ্লাই বানাবো, তখন ভাগের পরবর্তীতে যে ফ্র্যাকশনটা আছে সেই ফ্র্যাকশনটাকে কিন্তু উল্টায় লিখতে হয়। উল্টায় বলতে চেঞ্জ করে লিখতে হয়। নিউমারেটর চলে যায় ডেনোমিনেটরে, ডেনোমিনেটর চলে যায় নিউমারেটরে। দ্যাট মিন্স 1/5 ছিল, সেটা হয়ে যাবে কিন্তু কনভার্ট 5/1 এ। আচ্ছা, ইজ ইকুয়াল টু কি পাচ্ছি আমরা? ইজ ইকুয়াল টু পাচ্ছি পাকা ঘর ভাগ 7/10। আচ্ছা, এখন আমরা কি করব? এখন এই টোটাল সাইডটাকে আমি ওই পাশ থেকে এই পাশে নিয়ে আসছি। পাকা ঘর ইজ টু 7/10, সরি, টুর পরিবর্তে আমরা ভাগ বসিয়েছিলাম, ইজ ইকুয়াল টু, এটাকে ক্যালকুলেট করলে, এই জিনিসটাকে ক্যালকুলেট করলে আমরা কি পাচ্ছি? 5 একে 5 আর নিচে পাচ্ছি 3, মানে 5/3 পাচ্ছি। ওকে, সো আসলে আমরা ফাঁকা ঘর ইকুয়াল টু কি পাচ্ছি? 5/3। এখানে দেওয়া আছে ভাগ। ইকুয়াল টুর এক পাশে যদি ভাগ সাইন থাকে, ডিভিশন সাইন থাকে, আরেক পাশে গেলে কিন্তু মাল্টিপ্লিকেশন সাইনে কনভার্ট হয়ে যায়। তো এই ভাগ সাইনটা এই পাশে নিয়ে আসলে হয়ে যাবে মাল্টিপ্লিকেশন। এবং যখন ভাগটাকে আমরা মাল্টিপ্লিকেশন বানাবো, আচ্ছা, ভাগ সাইনটাকে আমরা এই পাশ থেকে এই পাশে নিয়ে আসলে মাল্টিপ্লিকেশন সাইনে কনভার্ট হয়ে যাবে, এবং সেটা হয়ে যাচ্ছে কিন্তু 7/10। ভাগ 7/10 ছিল, সেটা এই পাশে এসে গুণ হয়ে গেছে, এবং 7/10 ফ্র্যাকশনটা যেভাবে ছিল সেভাবে রেখে দিয়েছি। তো অ্যাকচুয়ালি পাচ্ছি কি আমরা এই ব্ল্যাঙ্কস এর মধ্যে? কাটাকাটি যদি করি, 5 2 10, সো উপরে থাকছে 7 এন্ড নিচে থাকছে 3 2 6। আচ্ছা, দেখতেই পাচ্ছো 7/6 এটা একটা ইমপ্রপার ফ্র্যাকশন, এবং আমরা জানি ইমপ্রপার ফ্র্যাকশন আসলে এখানে কি পাচ্ছো তুমি? 7/6। এই যে 7/6 পেলা ইমপ্রপার ফ্র্যাকশন, আমরা জানি ইমপ্রপার ফ্র্যাকশন থাকলে সেটাকে কি করতে হয়? মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করে লিখতে হয়। তো এটাকে যদি আমি মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করে লিখতে যাই, আমার অ্যানসারটা মোস্ট প্রবাবলি এমন আসবে, 1 সমস্ত 1/6, 1 সমস্ত 1/6। আই থিংক দিস ইজ আওয়ার রিকোয়ার্ড অ্যান্সার, যেটা আসলে মূলত ওই ব্ল্যাঙ্কসের পাকা ঘর দিয়ে যে ঘরটা ছিল, অর্থাৎ থার্ড যে কোয়ান্টিটিটা আমার দরকার, সেটা থার্ড কোয়ান্টিটির মানটা আসলে এটা হবে। সো 3 নম্বরের ভিতরে আরো কিছু ম্যাথ আছে, আপনারা যদি দেখেন বইতে আরো কিছু ম্যাথ পাবেন। আমি আশা করছি যে যদি আমরা এই ম্যাথটা ভালো মতো বুঝে থাকি, 3 নাম্বার ম্যাথটা, প্রত্যেকটা ম্যাথ কিন্তু সিমিলার কোয়ালিটির এবং একই রকম ভাবে করা যায়। তো বাকি যে ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথগুলো আমরা নিজেরাই অলমোস্ট হোপফুলি করে ফেলতে পারবো। তারপরেও যদি কারো কোনো করতে প্রবলেম হয়, আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আমি তাহলে সেই অনুসারে আপনাদেরকে যে ম্যাথগুলিতে প্রবলেম ক্রিয়েট হবে সেটার উপরে আমি আপনাদের বানিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো এবার চলে যাচ্ছে আমরা আমাদের 4 নাম্বার যে ম্যাথটি রয়েছে, 4 নাম্বার ম্যাথটিতে। 4 নাম্বার ম্যাথটি আসলে তেমন কিছুই না। 4 নাম্বার ম্যাথটিতে 3টা প্রপোর্শনের মান, প্রপোর্শনালের মান দেওয়া আছে, মানে ফার্স্ট প্রপোর্শনাল, সেকেন্ড প্রপোর্শনাল এবং থার্ড প্রপোর্শনালের মান দেওয়া আছে। আপনাকে বলেছে জাস্ট ফোর্থ প্রপোর্শনালের মানটা বের করে নিতে। অর্থাৎ একটা প্রপোর্শন ক্রিয়েট করতে গেলে আমরা জানি যে 4টা কোয়ান্টিটি লাগে। একটা প্রপোর্শন ক্রিয়েট করতে গেলে কিন্তু আমরা জানি 4টা কোয়ান্টিটি লাগে। ওকে,
সো চারটা কোয়ান্টিটির ভিতরে যদি তিনটা কোয়ান্টিটি আমাকে দেওয়া থাকে কখনো, চারটা কোয়ান্টিটির ভিতরে যদি তিনটা কোয়ান্টিটি দেওয়া থাকে, হোপফুলি আমরা কিন্তু বাকি যে কোয়ান্টিটিটা রয়েছে সেটা কিন্তু আমরা নিজেরাই বের করতে পারবো। অ্যাজ লাইক এমন আমি আপনাদেরকে একটি ম্যাথ দেখিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে 4 এর বি নাম্বার ম্যাথটি 15, 25 and 33। 4 এর বি নাম্বার ম্যাথটি 15, 25 and 33। তো এখানে তিনটা কোয়ান্টিটি আছে, একটা হচ্ছে ফার্স্ট কোয়ান্টিটি, একটা হচ্ছে সেকেন্ড কোয়ান্টিটি এবং একটা হচ্ছে থার্ড কোয়ান্টিটি। ওকে, তো আমরা যদি দেখি যে আমাদের ফার্স্ট কোয়ান্টিটির মানটা কি দেওয়া আছে, ফার্স্ট কোয়ান্টিটির মানটা দেওয়া আছে 15, সেকেন্ড কোয়ান্টিটির মানটা দেওয়া আছে 25 এন্ড থার্ড কোয়ান্টিটির মানটা দেওয়া আছে কিন্তু 33। তো আমাদের প্রশ্নে বলেছে ফোর্থ যে কোয়ান্টিটিটা রয়েছে সেই কোয়ান্টিটির মানটা কি হবে, ফোর্থ কোয়ান্টিটির মানটাকে বের করতে হবে। তো হাউ ক্যান উই গেট দিস? আমরা এটাকে বের করতে গেলে প্রথমে যেটা করতে হবে, আমরা যে ফর্মুলাটা জানি সেই ফর্মুলাটা লিখতে হবে। এখন কোন ফর্মুলা জানি আমরা? আমরা একটা কিন্তু ফর্মুলা অলরেডি পিছনে শিখেছি, সেটি হচ্ছে এমন, উই নো ফার্স্ট কোয়ান্টিটি মাল্টিপ্লাই fourth quantity is equal to second quantity multiply third quantity। এটা আমি আমার পিছনের বেসিকের ভিডিওতে আপনাদেরকে বুঝিয়েছিলাম। প্রথম কোয়ান্টিটি মাল্টিপ্লাই fourth quantity is equal to second quantity multiply third quantity। ওকে, সো আমরা যদি এখানে মানগুলি বসিয়ে দেই, ভ্যালুগুলিকে যদি বসিয়ে দেই, 15 গুণ fourth কোয়ান্টিটির মান কিন্তু আমরা জানি না, তো এটা এভাবেই থাকবে। সেকেন্ড কোয়ান্টিটি ছিল 25 এন্ড থার্ড কোয়ান্টিটি কিন্তু ছিল আমাদের 33। ওকে, সো এটা যেভাবে আছে সেভাবেই। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, এই যে ফোর্থ কোয়ান্টিটির সাথে 15টা এখানে কি আকারে আছে, মাল্টিপ্লাই আকারে আছে। আমরা কিন্তু জানি যে ইকুয়াল সাইনের এক পাশে যদি কোনো কিছু মাল্টিপ্লাই আকারে থাকে, অন্য পাশে নিতে গেলে সেটা কি হয়ে যায়, ডিভাইড আকারে চলে যায়। অর্থাৎ যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়, গুণ থাকলে ভাগ হয় এবং ভাগ থাকলে কিন্তু গুণ হয়। এই নিয়মটা অলরেডি আমরা পিছনে শিখেছি। সো এই যে 15 এটা এখানে গুণ আকারে আছে, এটাকে যদি আমি ওই পাশে নিয়ে যাই ইকুয়াল টু, সো এটা কিন্তু আসলে কি আকারে চলে যাবে, ভাগ আকারে চলে যাবে। দ্যাট মিন্স এটা এমন হয়ে যাবে 25 গুণ 33 ডিভাইডেড বাই 15। সো নাও হোয়াট শুড উই ডু? এখন আমরা জাস্ট কি করব, এটাকে কাটাকাটি করব বা ছোট করে দিব, একদম লোয়েস্ট যে ফর্মটা আছে সেই ফর্মে নিয়ে যাব। হাউ? 5 দ্বারা ভাগ যায়, 5 দ্বারা ভাগ করলে হচ্ছে 3 5 15, 5 দিয়ে ভাগ করলে 25 কে হচ্ছে 5 5 25। আবার এই 3 দিয়ে যদি আমি 33 কে কাটি, 3 11 33। সো অ্যাকচুয়ালি উই গেট আওয়ার রেজাল্ট অলরেডি 5 এবং 11। এই 5 এবং 11 কে মাল্টিপ্লাই করলে কি হচ্ছে, 5 11 55 হচ্ছে। সো আমাদের যে ফোর্থ কোয়ান্টিটির মানটা মিসিং ছিল, সেই ফোর্থ কোয়ান্টিটির মানটা কিন্তু 55। সো এটাই হচ্ছে আসলে নিয়ম। এটা আসলে এই ফর্মুলাটা যদি কেউ জানি, আমরা এই একটা ফর্মুলা দ্বারাই কিন্তু সবগুলো ম্যাথ, এই 4 নম্বরে যে সবগুলো ম্যাথ রয়েছে সবগুলো ম্যাথই আশা করছি আমরা নিজেরা করে নিতে পারবো। বাকি যে ম্যাথগুলো আছে সেগুলো আমি স্কিপ রাখছি, ওগুলো আপনারা নিজেরা কমপ্লিট করে ফেলবেন। ওকে, সো আমি আশা করছি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বারের যতগুলো ম্যাথ আমরা আজকে দেখেছি সবগুলো ম্যাথ কিন্তু আমরা নিজেরাই কমপ্লিট করে ফেলতে পারবো। সো আমি সকলকে রিকোয়েস্ট করব যে এই নিয়মের যে ম্যাথগুলো রয়েছে 1 2 3 4, এই নিয়মের যে ম্যাথগুলো রয়েছে আমাদের এক্সারসাইজে এবং এক্সাম্পলের ভিতরে সবগুলো ম্যাথ ডেফিনেটলি কিন্তু আমরা নিজেরাই কমপ্লিট করে ফেলবো। আমি আবারও বলছি, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার, এই চারটা নিয়ম হচ্ছে মূলত এই চ্যাপ্টারের কিছু বেসিক নিয়ম বা কিছু বেসিক ম্যাথ আসলে, যেগুলো করলে আমরা মোটামুটি এই চ্যাপ্টারের বেসিক কনসেপ্টটাকে একটু ঝালাই করে নিতে পারবো। তো আমি সকলকে রিকোয়েস্ট করব এই নিয়মের যে ম্যাথগুলো আপনাদের এক্সাম্পলেও আছে বইতে, সেই এক্সাম্পলের ম্যাথগুলো এবং এক্সারসাইজের এই ম্যাথগুলো সব নিজেরা অবশ্যই কমপ্লিট করে ফেলবো ফর আওয়ার বেসিক নলেজ শার্প। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।